সকলকে স্বাগত জানাই। এই গরম যা পড়েছে তার মধ্যে সকলে জয়েন করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যদি শব্দ বা গলার শব্দ না যায় আপনাদের কাছে বা তোমাদের কাছে, তাহলে আমাকে একটু বলবে যে স্যার আসছে না, ঠিক আছে? কারণ এখানে একটি পাখা লাগাতে হয়েছে আমাকে বাধ্যবশকতা অনুযায়ী, না লাগালে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তা যাই হোক, এখানে বেশিরভাগই দেখছি আমাদেরই হোম স্টুডেন্ট আছে, বাইরেরও কিছু আছে। তা বিষয়টা শুরু করা যায় কিরকম ভাবে, আমি একটু অন্যভাবে শুরু করি। সাবজেক্টে কি পড়াবো না পড়াবো এগুলোর জন্য তো এখন রইলই, 6টা মাস 1টা বছর আমাদের অ্যাডভান্স কোর্সও আছে তন্ত্রের, এগুলো পরে আসছে। তার আগে আমি একটা কথা বলতে চাই, সেই কথাটা হচ্ছে আপনাদের মাধ্যমে সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা। অনেকেই একটা ধারণা থাকে যে একটা ইনস্টিটিউটে তন্ত্র শেখাচ্ছে মানে একটা মিলচ্ছগিরি করছে বা একটা খারাপ কাজ করছে, বা অনেকে এরকম কমেন্ট করে যে তন্ত্র তো একটা গুরু শিক্ষা, সেটা একটা অনলাইন বেসিক ক্লাসের মাধ্যমে কি করে শেখাতে পারে। এরকম অনেক প্রশ্ন আছে, অনেক কমেন্ট ইত্যাদি ইত্যাদি আছে। তা যাই হোক, সেগুলিকে আমি গ্রাহ্য না করে আমি একটাই উত্তর বলবো যে তন্ত্র সত্যি করে গুরুবিদ্যা, এটা একদম সঠিক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একটু মাইকটা অফ রাখবেন, যাদের মাইক অন আছে একটু মাইকটা অফ রাখবেন, কাইন্ডলি আই রিকোয়েস্ট টু ইউ। তা এই তন্ত্র অনলাইনে কি শেখা যায়? প্রথম প্রশ্ন। আমি উত্তর দেবো হ্যাঁ, শেখা যায়। আমি অনলাইনে পড়াচ্ছি বলেই যে এটা আমি বলবো পজিটিভলি তা নয়, শেখা সম্ভব। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলি প্র্যাকটিক্যালি শিখতে হয়, যেমন হোম যজ্ঞবিধি, কবচ নির্মাণ ইত্যাদি সৎকর্মের কিছু ক্রিয়া। কিন্তু আমি যদি এখন কাউকে বলি বা আপনাদের মধ্যে কেউ যদি বলে যে আমি সারাদিন পরিশ্রম করি, সর্বক্ষণ পরিশ্রম করি, কিন্তু সে পরিশ্রমের ফল পাই না, বা আমার ঘরে কোনো আর্থিক উন্নতি বা ঘরে সুখ শান্তি নেই, সবসময় রোগ জ্বালা অসুখ বিসুখ লেগেই আছে, সেক্ষেত্রে আমি তো নিশ্চয়ই তাকে কিছু একটা রেমেডি বলতে পারি যে আপনি যদি এই রেমেডিটা করেন তাহলে আপনার এই ফলটা খুব ভালো হবে। এটার জন্য আমাকে প্র্যাকটিক্যালি দেখানোর কোনো প্রয়োজন নেই, সেটা মুখে বললেই হয়ে যায়। আমি যদি এখন মুখে বলি যে বাস্তুতে দোষ হয়েছে, তার জন্য জানার জন্য আপনি একটু কর্পূর, একটু শুকনো লঙ্কা, সাদা সর্ষে ইত্যাদি একত্রে জ্বালান, তাহলে এটার জন্য আমার প্র্যাকটিক্যালে কোনো প্রয়োজন নেই, 1 নম্বর। দ্বিতীয়ত বলে রাখি, আমাদের ওম পণ্ডিত বৈদিক অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমি যে তন্ত্রের মতো একটি বিষয়কে অনলাইনের মাধ্যমে শেখানোর চেষ্টা করছে, তার জন্য আমি অত্যন্ত গর্বিত। এবং তার সাথে আরেকটি কথা বলতে চাই আমি, যে এই ওম পণ্ডিতের তন্ত্র কিন্তু শেখাবে না যে আপনি কিভাবে মারণ বিদ্যা দিয়ে একটা লোককে মেরে ফেলবেন, বা আপনি একটা কোন মহিলাকে ভালো লেগেছে বলে তাকে বশীকরণ করে আপনার কামনা পূরণ করবেন, বা আপনার যে শত্রু তার সঙ্গে অন্য একটা শত্রু কিভাবে ঝগড়া লাগাবেন, তার জন্য বিদ্বেষণটা কিভাবে করব, এই সমস্ত জিনিস কিন্তু ওম পণ্ডিত শেখাবে না। তাহলে ওম পণ্ডিত কি শেখাবে? হ্যাঁ, সৎকর্ম শেখাবে, শেখাবে, কিন্তু সঠিক তথ্যটা দেবে যে সৎকর্ম কখন প্রয়োগ করা উচিত, কাদের উপর প্রয়োগ করা উচিত, বা যখন তখন যে সৎকর্ম প্রয়োগ করা উচিত নয় সে বিষয়েও জানানো হবে। ওম পণ্ডিত কি জানাবে? আপনাদের জীবনে, দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যা লেগেই আছে, কখনো সন্তানের শরীর খারাপ, কখনো স্ত্রীর শরীর খারাপ, কখনো বাবা মায়ের শরীর খারাপ, অফিসের টেনশন, বসের সঙ্গে ঝগড়া, ছেলের স্কুলে কমপ্লেন আসছে, ছেলে পড়াশোনা করতে চাইছে না,
ছেলে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, কারোর হাজবেন্ড সারাদিন মদ খেয়ে পড়ে আছে, কারোর ওয়াইফ হয়তো অন্য ধরনের হয়ে গেছে, এগুলো থেকে আমি কিভাবে মুক্তি পাবো? তার সহজ উপায়টা কি, সেটা শেখাবে ওম পণ্ডিত। তৃতীয়ত বলে রাখি, আমরা তন্ত্র সম্পর্কে একটা বিশেষ সম্যক জ্ঞান দিতে চাই। আমি নিজেকে তুলনা করছি না কারোর সাথে, আমি কি আমি নিজেও জানি না, কিন্তু বক্তব্য হলো এটাই, আপনারা হয়তো জানেন যে আজ আমাদের বাংলা তথা ভারতবর্ষে ভণ্ড সাধুতে ভরে গেছে। বহুগুণী বহুমত প্রকাশ হচ্ছে, ভণ্ড সাধুর উৎপাত তৈরি হচ্ছে, ধর্ম নিয়ে ছেলে খেলা তৈরি হচ্ছে, নানা রকম কিন্তু ঘটনা ঘটে চলেছে। আমরা অর্থাৎ ওম পণ্ডিত সেই বিষয়ে আপনাদেরকে জ্ঞান দেবো যে এটা কি ঠিক নয়, কোনটা সঠিক কোনটা সত্য, সেটা জানানোর দায়িত্ব হচ্ছে এই ওম পণ্ডিতের তন্ত্রের ক্লাসের মাধ্যমে, যাতে আপনারা এই সমস্ত চিটিংবাজ ভণ্ড সাধুদের পাল্লায় না পড়েন। একজন সাধু এসে ফট করে বলে দিল, বেটা তোর কপালে লিখন দেখে আমি পড়তে পারছি, তুই বেটা বগলামুখী জপ কর। ও শুনে নিল, সাধু বাবা বলেছে, বগলামুখী জপ শুরু করলো। ও বাবা, পরের দিনে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেল। একটু রহস্যটাকে ঘাঁটতে গেলাম, ও বাবা, যার অ্যাক্সিডেন্ট হচ্ছে তার বগলামুখী কেন করছে? তার আদি দেবতা হচ্ছে স্বয়ং ভগবান গোপাল গোবিন্দ, তিনি হলেন বৈষ্ণব ধর্মে অবলম্বন, তাদের ঠাকুর দাদারা বিষ্ণু মন্ত্র নিয়ে গেছেন, আর সেখানে শক্তি মন্ত্রের জপ হচ্ছে। ভুল। অনেকে মনে ইচ্ছে জাগলো, আমার তো দুর্গা ঠাকুরের প্রতি খুব ভক্তি, আমার খুব প্রেম, আমি যদি শক্তি মন্ত্র নিই কেমন হবে? শক্তি মন্ত্র নিলে একজন সংসারী মানুষ, শক্তি মন্ত্র অনেক প্রকারের আছে, শক্তি মন্ত্র অনেক প্রকারের আছে। এবার সেই ভদ্রলোক খুব কালীর ভক্ত, চলে গেল কোনো এক বাবাজির কাছে তারাপীঠে, ট্রেন ধরে, ট্রেন থেকে নেমে যাই হোক ছোলা ভাজা খেতে খেতে গেল মহাশ্মশানে। সেখানে একজন বাবাজি বসে আছেন, বিশাল দাঁড়িয়ালা, লাল ঝালু করে জয় তারা করে চিনেছে। বাবা বাবা বাবা, আমি সুখ মা তারা ছাত্র বাবা না, পাগল হয়ে যাবো, এই হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বেটা, তোকে আমি দীক্ষা দিয়ে দিচ্ছি। ও তারা মন্ত্র দীক্ষা দিল। এবার তারা মন্ত্র দিল, এবার কোন তারা দিল জানে না, তারা মন্ত্র দিয়ে দিল। তারা 3 রকমের তারা আছে, শ্মশান তারা, একজটা তারা, উগ্র তারা, ঠিক আছে। আরো 2টো তারা আছে, সেটা পরে বলবো, গুপ্ততন্ত্রে আছে। দিয়ে দিল, যা বেটা তুই এবার ঘর যা। আর রুদ্রাক্ষ পরে চলে এসছে, লাশ করছে। কিছুদিন পরে কি হলো, তার স্ত্রী একটি মারণ রোগে আক্রান্ত হয়ে মারা গেল। কেন মারা গেল? দেখা গেল জাতকে যখন আমি দীক্ষা চক্র বিচার করলাম, তখন তার দীক্ষা চক্রে শক্তি মন্ত্র আসছে না, শৈব মন্ত্র বা বৈষ্ণব মন্ত্র আসছে, শক্তি মন্ত্র কদাপি আসছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে শক্তি মন্ত্রে দীক্ষা নিলে, যেসব পুরুষ জাতক শক্তি মন্ত্রে দীক্ষা নেয়, 2টো শক্তিকে পাশাপাশি রাখে না। 2টো শক্তি কি? স্ত্রী কিন্তু শক্তি, মনে রাখবে। আমাদের এই যুগে হয়তো স্ত্রী জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ায় হাতে মোবাইল নিয়ে, কিন্তু প্রকৃতপক্ষে স্ত্রী হচ্ছে শক্তির রূপ। সেটা প্রমাণ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ প্রথম, যে স্ত্রী হচ্ছে শক্তির রূপ, আদি শক্তির রূপ। সেই শক্তি নানা ভাবে আসে, কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী, নানা ভাবে আসেন উনি। শক্তি মন্ত্র নিলে অনেক সময় কি হয়, যখন শক্তি মন্ত্র জাগরিত হয়ে যায়, তখন পাশের আর একটা শক্তিকে রাখতে দেয় না, সরিয়ে দেবেই, সরিয়ে দিতে বাধ্য। আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। ঠাকুর রামকৃষ্ণ, আমি দূরে চলে গেলাম, কমলাকান্ত তার স্ত্রী বিয়োগ হয়ে গেছিল, ঠাকুর রামপ্রসাদ
সংসারের প্রতি কোনো দায় দায়িত্ব ছিল না, সে দূরে দূরে ঘুরে বেড়াতো। এরকম অনেক উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। যারা যারাই শক্তি মন্ত্রে দীক্ষিত হয়েছে স্ত্রীর সঙ্গে কিন্তু ভালোভাবে সংসার করতে পারেনি। এবার প্রশ্ন হবে যে আমার দেখা তো এরকম অনেক গুরু আছে কালী পূজা করে কিন্তু স্ত্রী পুত্র নিয়ে আছে। হ্যাঁ আছে, কিন্তু কি শক্তি মন্ত্র নিয়েছে সেটা দেখতে হবে। কি শক্তি মন্ত্র নিয়েছে? একটা তন্ত্রে জিনিস আছে যেটা তোমাদের পড়ানো হবে না, তাও বলি, কর্ণ পিশাচনী সাধনা। আর একটি আছে যক্ষিণী সাধনা, মারাত্মক ডেঞ্জারাস। ওই সাধনায় সিদ্ধি লাভ করলে সাধক যে থাকবে সে ধনশালী, বৈভবশালী, সম্পত্তিশালী সব থাকবে, কিন্তু তার সাংসারিক এবং সামাজিক সুখ থাকবে না, কদাপি থাকবে না। সেই কারণে যে আমি দীক্ষা নেব বলি যে দীক্ষা নিয়ে নিলাম সেটা নয়, জানতে হবে আমার সঠিক দেবতা কে। যদি আমার কুলদেবতা যে থাকবেন তার মন্ত্র নেব, সে যে নামই হোক। আর যদি কোনো কুলদেবতা নেই বা আমি জানি না, সেক্ষেত্রে দীক্ষা চক্র বিচার অতি আবশ্যকীয়। একজন ব্রাহ্মণের দীক্ষা প্রথম হয় যখন তার যজ্ঞোপবীত উপনয়ন হয়, প্রথম দীক্ষা তার গায়ত্রী মন্ত্র দেওয়া প্রদান। এটা কেন বললাম? তোমাদের মধ্যে অনেকে আছে ব্রাহ্মণ নয় অব্রাহ্মণ, কিছু মনে করার নেই, যেটা প্র্যাকটিক্যাল সত্য কথা সেটা বলবো, কারণ সত্যই হলো জ্ঞানের উদাহরণ। অনেকেই আছে তোমাদের মধ্যে এখানে অব্রাহ্মণ, ব্রাহ্মণ নয়। তাহলে অব্রাহ্মণরা যখন কোনো মন্ত্র নেবে, গুরু এসে একটা মন্ত্র দিয়ে চলে গেল, এটা জপ কর, সেটি সম্পূর্ণ ভুল। প্রথমে তাকে ব্রহ্মমন্ত্র দিতে হবে, ব্রহ্মমন্ত্রে সিদ্ধ করে তারপরে তার ইষ্ট দেব বা দেবীর দীক্ষা দিতে হবে। ব্রহ্মমন্ত্র কি? ওং মন্ত্র। ওং মন্ত্রে জপে তাকে সিদ্ধ হতে হবে। সেই ব্রহ্ম মন্ত্রে সিদ্ধ হওয়ার পর তারপর ইষ্ট দেবী মন্ত্র। ব্রাহ্মণদের ক্ষেত্রে এটা কেন হয় না? ডাইরেক্ট হয়, কারণ ব্রাহ্মণদের তো উপনয়নের সময় হয়ে যাচ্ছে, ব্রহ্ম মন্ত্র দান হয়ে যাচ্ছে, সেই জন্য দরকার নেই, তখন যে কোনো দেব দেবীর মন্ত্র নিলেই হয়ে গেল। সুতরাং এই চিন্তাগুলো বা এই জ্ঞানগুলো বর্তমানে এমন এমন কিছু আমি উদাহরণ দেখেছি, কিছু কিছু গুরু দেখেছি, কলিযুক্ত কিছু পয়সা কিছু দান দ্রব্য লোভে কি করছে, দীক্ষা দিয়ে দিচ্ছে। এতে কিন্তু গুরুরও বিপদ হচ্ছে, শিষ্যরও বিপদ হচ্ছে, উভয়ের বিপদ হচ্ছে, উভয়ের বিপদ হচ্ছে। তাহলে এই যে জ্ঞানগুলো তন্ত্র, আমাদের ওম পণ্ডিতের তন্ত্র ক্লাসে এইগুলো শেখানো হবে, আমাদের এখানে সেইটা শেখানো হবে না যে যাও একটা কচি কিশোরী মেয়ের ছবি নিয়ে আসো, হুমফট করে দিলাম, সেই মেয়েটি তোমার সঙ্গে পার্কে ঘুরতে যাবে। এখানে ওম পণ্ডিত ওইসব শেখাবে না। ওম পণ্ডিত এখানে শেখাবে না যে তুমি স্কুটার চালাচ্ছিলে, মোটরসাইকেল চালাচ্ছিলে, পেছন থেকে এসে একটা সাইকেলওয়ালা ধাক্কা মেরে দিল, তর্কতর্কি লেগে গেল, তাই বেটা আমাকে গাল দিয়েছে, একে মারণ বিদ্যা মেরে দিয়ে বেটাকে ফুটি দেবো বোম দিয়ে, দেখ মারণ বিদ্যা মারছে না। সৎকর্মের উচ্চাটন, মারণ, স্তম্ভন, এই যে বিদ্যাগুলো, এগুলো হচ্ছে ক্ষণিকের বিদ্যা, ক্ষণিকের জন্য। এগুলো কখন ব্যবহার হয়েছিল না, সে যুগে যখন রাজরাজাদের সময়কাল ছিল, শত্রুদেরকে পরাজিত করার জন্য এই বিদ্যাগুলো প্রয়োগ করা হতো, কিন্তু এগুলো সবই ক্ষণিকের, এগুলো কিন্তু ক্ষণিকের। দেখো কাউকে বশীকরণ মন্ত্র দিয়ে বসে আনা যায় না, সবচেয়ে বড় বশীকরণ বিদ্যা হচ্ছে প্রেম আর ভালোবাসা, তার কোনো বিকল্প নেই। বশীকরণ মন্ত্র দিয়ে একটা মাতালকে হয়তো ঘরোয়া করা যেতে পারে, তারপর তার মনটাকে চেঞ্জ করা যেতে পারে, কিন্তু kindly mic off please, I request to all my students,
মাইক অফ। কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই জিনিসগুলি, যে দেখো আমি ভুলে গেলাম যে কখন আমি সেই শক্তিকে প্রয়োগ করব। হ্যাঁ, আমি দেখছি, কেমন একটা এক্সাম্পল দিই, অফিসে আমার কোনো কারণ নেই, আনকাই আমার অফিসের বস আমার ওপর রেগে যায়, আমার অফিসের কলিগরা খুব হিংসেমি করে ইচ্ছে করে বদমাশি করছে আমার সঙ্গে, আমি দোষ করিনি তার সঙ্গেও আমার দোষ করছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি না, একটি বগলামুখী কবচ ধারণ করতে হবে, তাহলে তোমাকে কেউ কিছু করতে পারবে না। বা কারুর মঙ্গল খুব খারাপ আছে, মঙ্গল জনিত অনেক পীড়া আছে, একটি বগলামুখী কবচ। রাহুর দশায় অনেক বাজে ফল পাচ্ছি না, ঠিক আছে, একটি ছিন্নমস্তিকা কবচ কিংবা রাহু কবচ ধারণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাহলে সুতরাং আমি বা ইনস্টিটিউট শেখাবে কি, যে আপনারা তন্ত্রে আসল সত্য জ্ঞানটা কি। তন্ত্র কথার অর্থ কি? তন্ত্র কথার অর্থ হচ্ছে তনুকে যাহা রক্ষা করে, অর্থাৎ দেহকে যা রক্ষা করে। এখানে ওই যে বললাম ওই সব জিনিস শেখানোর নয়, এখানে সঠিক যে জ্ঞান, সেই জ্ঞানকে শেখানো। আজকে হয়তো আপনাদের মধ্যে কারুর বাড়িতে খুব একটা সমস্যা তৈরি হয়েছে, আপনি এখন একটা তান্ত্রিককে ডাকলেন, ও দেখলো সেরকম সমস্যা নেই, ও ছোটখাটো একটা টোটকা করলেই হয়ে যাবে। ও কি বললো, আমাকে 50,000 টাকা দিন, আপনার নামে একটা যজ্ঞ করবো তারাপীঠে গিয়ে, সব ঠান্ডা। ও হয়তো 500 টাকার একটা কিছু দিয়ে দিল, ও তারাপীঠে গেল, ও 1000 টাকা একটু ঘি বেলপাতা পুড়িয়ে দিল, বাকি 45,000 টাকা পকেটে ঢুকিয়ে নিল, ও মদ খেয়ে চলে এলো। আপনারও মোটামুটি ঠিক হয়ে গেল, কি কাজ করলো তান্ত্রিক বাবা। এবার আপনি যদি সেটা শিখে যান, তাহলে আপনি যদি করলেন, তাহলে আপনার ওই চিটিংবাজি কেস থেকে আপনি বাঁচলেন। সেটা শেখানো হবে এই তন্ত্রের ক্লাসে। এখানে ওই মনার খুলি নিয়ে আর শ্মশানে ছাই মেখে বসে থাকা শেখানো নয়, এখানে শেখানো হবে আমাদের দৈনন্দিন জীবনে তন্ত্রকে আমরা কিভাবে কাজে লাগাবো। সুখ, শান্তি, সমৃদ্ধি, আর্থিক উন্নতি, রোগ জ্বালা, অসুখ বিসুখ, নানা রকম বিপদ আপদ, শত্রু মিত্র, এই সমস্ত থেকে কিভাবে আমরা বাঁচবো। দ্বিতীয় শেখানো হবে কি, আমরা পুজো আচ্ছা করি ঠিক কথা, অনেকে তো অনেক নিয়ম কানুন জানি না, হয়তো আর জানার কথাও নেই, কেউ শাস্ত্রজ্ঞ নয়। ঈশ্বর বলেনি যে আমাকে মন্ত্রেতে সন্তুষ্ট করো, ভোজনে সন্তুষ্ট করো, ইয়েতে ভক্তিতে সন্তুষ্ট হয়, কিন্তু আমরা এটা জানি না যে কোন কোন দেবদেবীর ছবি গৃহে রাখলে সুখ সমৃদ্ধি বাড়বে, কোন কোন দেবদেবীর ছবি রাখলে আমার গৃহে অশান্তি বৃদ্ধি পাবে। অনেকে বাড়িতে শ্মশানকালীর ছবি রেখে দেয়, যেটি মারাত্মক ভুল। শ্মশানকালীর ছবি, ছিন্ন মস্তিকার ছবি, ভৈরবীর ছবি, ধূমাবতীর ছবি বা মূর্তি, এগুলো গৃহের জন্য নয়, সংসারী গৃহের জন্য। সংসারী গৃহের জন্য কি না, দক্ষিণাকালী মূর্তি বা দক্ষিণাকালীর ছবি, বগলামুখীর ছবিও রাখা যেতে পারে, মূর্তি নয়, ছবি, কিন্তু তার আলাদা উপাচার আছে। সুতরাং আমাকে জানতে হবে কোন কাজটি সঠিক বা ভুল। নেক্সট কি, কেউ আপনার ধরুন ক্ষতি করছে, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ দেখলেন আপনার বাড়ির সামনে সকালবেলা ঘুম থেকে উঠেছেন, গেটটা খুললে এই যে একটা সজরুর কাঁটাকে গেঁথে দিয়ে চলে গেছে, কি রাস্তার নোংরা, ফেলে দিই। তারপরের দিন থেকে ঘরে একটা পর একটা অশান্তি চলছে। এবার ওই জিনিসটা আপনাকে যদি দেখানো হয় সজরুর কাঠিটা কিরকম হয়, সেটা দেখলে আপনার ডাউট হবে, ও বাবা, সজরুর কাঠে ঘরে তার মধ্যে কিছু টুকটাক করেছে, তাহলে তো কিছু গন্ডগোল হতে পারে, না এটা আমাকে ঠিক করতে হবে, রেমেডি করতে হবে। তাহলে আপনাকে সেটা জানানো হবে যে কোন জিনিসটা করলে ক্ষতি হয়। বা দেহবন্ধন, দেহবন্ধন কি না, আপনারই একটি প্রতিচ্ছবি পুতুল তৈরি করবে, আপনার জামা কাপড় চুল নখ ইত্যাদি নিয়ে তার উপর প্রয়োগ করে পুতুল ক্রিয়া প্রয়োগ করবে,
আপনি জানেন না, কিন্তু কি করে বুঝবেন আপনার উপর পুতুল ক্রিয়া প্রয়োগ হয়েছে? বা অনেক ক্ষেত্রে আপনারা বাইরে রাস্তাঘাটে অনেক ঘুরে বেড়ান, বা আপনার উপর জাদুমন্ত্র হয়েছে, কোনো পিশাচ বিদ্যা প্রয়োগ করা হয়েছে, কি করে বুঝবেন? একটা যাবেন তারাপীঠে, ও বেটা ভণ্ড না আসল না নকল আপনি নিজেই জানেন না, বললো হ্যাঁ 40,000 টাকা দাও ঠিক করে দিচ্ছি, 40,000 টাকা নিল, দে মার কাট। ওই যে যেমন একদে আজ ব্যান্ডেল, কাল হাওড়া, কাল উলুবেড়িয়া, ওইরকম হয়ে ঘুরে বেড়াবে। মাসের প্রথম সপ্তাহে এখান থেকে উলুবেড়িয়াতে থাকবো, দ্বিতীয় সপ্তাহে হাওড়াতে পাবেন, বজবজে পাবেন তৃতীয় রবিবারে, ওইরকম কেস। তারপরে আর চতুর্থ সপ্তাহ থেকে কোথায় আছে কেউ জানে না, কোন বৃন্দাবনে জঙ্গলে ঢুকে গেছে, টাকাটাই চলে গেল ভোগে। তাহলে এই তন্ত্রের ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন সঠিক বেঠিক জ্ঞানগুলো। বোঝা গেল? আপনাদের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, কিন্তু আপনাদের গুগল মিটে দেখুন একটা হাতের সিম্বল আছে, এইরকম হাতের সিম্বল, সেখানে ক্লিক করবেন। আমি সেই সকল ছাত্র বা ছাত্রীদের কাছে আমি যাব আমার তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে, এবং যথাসাধ্য চেষ্টা করব যাতে সঠিক উত্তরটা দিতে পারি। তা একে একে হ্যান্ড রাইজ করতে পারেন, তাদের প্রশ্নের আমি উত্তর ঠিক দেবো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, দুজন হাত তুলেছে। হ্যাঁ, দীনবন্ধু ব্যানার্জি, কি প্রশ্ন? আমার প্রশ্ন স্যার, এই যে দীক্ষা চক্র আপনি বললেন, যে এই দীক্ষা চক্র বিচার কিভাবে করা হয়, যদি একটু এটা ক্লাসে শেখানো হবে। একটু বলা যাবে না? না, এটা অনেক ব্রড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বিষ্ণু আচার্য, বিষ্ণু আচার্য, হ্যালো, সাউন্ড আসছে না। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা জিজ্ঞাসা আছে। হ্যাঁ, কি বললো বিষ্ণু? কেটে কেটে যাচ্ছে বিষ্ণু, নেটওয়ার্ক কিছুক্ষণ পর ধরছি। হ্যাঁ স্যার আমার একটা জিজ্ঞাসা আছে স্যার। কি বলো বলো। বলছি যে বাড়িতে কোন কোন দেবদেবীর ছবিটা পজিটিভ, কোনটা নেগেটিভ, একটুখানি যদি বলে। পজিটিভ দেবদেবী মাত্রই পজিটিভ হয়, কিন্তু কিছু কিছু ছবি থাকে সেগুলো রাখতে নেই, যেমন হচ্ছে শ্মশানকালী, তারপর ধূমাবতী, ভৈরবী, ছিন্নমস্তিকা, কাল ভৈরব, এই সকল দেবতার ছবি রাখতে নেই। আর স্যার ওই পঞ্চমুখী হনুমান যদি ঘরে রাখা যায়? হ্যাঁ, পঞ্চমুখী হনুমানজি রাখা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ওইটি রাখতে হবে দক্ষিণ দিকে মুখ করে। আচ্ছা, ঠিক আছে। রবিবার চাঁদ। স্যার একটু বান বিদ্যা সম্পর্কে বলুন। এই যে বলা হয় বান মেরে দেওয়া হয়েছে, জ্বালা বান, অমুক বান, অমুক বান, এই সম্পর্কে একটু যদি বলেন। বান মারা, আর অ্যাকচুয়ালি বান মারা শব্দটা হচ্ছে একটা প্রাচীন গ্রাম বাংলার ভাষা। আধুনিক ভাষা যেটা হচ্ছে টুকটাক বা নজর দোষ দেওয়া বা কালা জাদু প্রয়োগ করা, যেটা আমি বললাম পুতুল ক্রিয়া প্রয়োগ করা, ওটাই বান মারা। বান শব্দের অর্থ হচ্ছে তীর। এই তো একটা ধরো পুতুল, তোমার একটা পুতুল, তোমার চুলটা নিয়ে সেখানে রেখেছি, এবার একটা আলপিন দিয়ে এইখানে মারছি, এই যে এই জিনিসগুলোকে বলে হচ্ছে বান মারা প্রয়োগ। কাউকে খাবারের মাধ্যম দিয়ে করে, কারুর জামা কাপড় দিয়ে করে, কাউকে পুতুল দিয়ে করবে, কারুর ছবির মাধ্যমে করে। এবার কিছু সিমটম দেখে ওগুলো বোঝা যায়, সেই সিমটম গুলোই আমি তোমাদের শেখাবো, যে কি সিমটম দেখলে বুঝবে যে তোমাদের দেহ বন্ধন হয়েছে কি হয়নি। আমাদের সিলেবাসটি অ্যাকচুয়ালি হচ্ছে সার্টিফিকেট হচ্ছে 6 মাসের এবং অ্যাডভান্স কোর্স 6 মাসের। প্রথম 6 মাসে তোমাদের দীক্ষা পদ্ধতি, তন্ত্র সম্পর্কে নানা রকম জিনিস শেখানো হবে। নেক্সট 6 মাসের তখন সমস্ত তন্ত্রোক্ত যেগুলো হাই পাওয়ার কেস সেগুলো শেখানো হবে। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে,
এই যে তন্ত্রের ব্যাপারটা, মানে দীক্ষা ভিন্ন তো তন্ত্রেতে ঢোকা তো উচিত নয় এরম বলে একটা শোনা যায়। তো সেই ক্ষেত্রে যে ধরুন ওই অভিষিক্ত নয় বা মানে শক্তিমন্ত্রী দীক্ষিত মানে কিছুই জাননি আমি এর যদি ধরি, তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে যদি এরকম একটা অপশনাল যদি কিছু থাকে? প্রথমত বলি, তন্ত্র, দেখো, তন্ত্র মতে যে দীক্ষা নিতে হবে এর কোনো মানে নেই। দীক্ষা যদি না থাকে, অদীক্ষিত ব্যক্তির ক্ষেত্রে কবচ বা হোম এই দুটো করা যাবে না। কবচ বা হোম করা যাবে না, এক। দুই হচ্ছে, যেগুলো হচ্ছে পাওয়ারফুল দেবদেবী, যেমন হচ্ছে বগলামুখী, ছিন্ন মস্তিকা, এই সমস্ত দেবদেবীর পূজা করা যাবে না। আজকালকার দিনে তোমরা হয়তো দেখবে অনেক পুরোহিতই কালী পুজো করে, কিন্তু বা দুর্গা পুজো করে, কিন্তু মনে রাখবে দুর্গা পুজো কালী পুজো দীক্ষা না নিয়ে কিন্তু কখনো করা উচিত নয়। অদীক্ষিত হয়ে কখনোই শক্তি পূজা করা চলে না। হ্যাঁ, ব্রাহ্মণ সে নারায়ণ পুজো করতে পারে, শিব পুজো করতে পারে, কিন্তু দুর্গা পুজো বা কালী পুজো করা চলে না। অনেক পুরোহিত এরকম আছে যারা শক্তি মন্ত্রে দীক্ষা নেয়নি অথচ চণ্ডীপাঠ করে, সম্পূর্ণ ভুল। কিন্তু সেটি সম্পূর্ণ কিন্তু ভুল, শাস্ত্র বিরোধী। তার জন্য তোমরা দেখবে সে সকল পুরোহিতরা খুব একটা সুখে থাকতেও পারে না। পয়সার লোভে করে নেবে, কিন্তু তাদের জীবনে কোনো সুখ নেই, কিছু না কিছু ঘটনা ঘটেই গেছে। হ্যাঁ, আর কার প্রশ্ন আছে? হ্যাঁ স্যার নমস্কার, বলছি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, স্যার নমস্কার। বলছি স্যার আমাদের ক্লাসটা কবে থেকে শুরু হবে তাহলে? আপনাদের ক্লাস খুব শীঘ্র শুরু হবে। আপনারা এক কাজ করবেন, ওম পণ্ডিতে আপনারা একটু যোগাযোগ করবেন, কবে থেকে শুরু হবে তারা বলে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক স্যার, থ্যাংক ইউ। আমি হাতের চিহ্নটা খুঁজে পাচ্ছি না বলে এমনি এইভাবে অডিও করলাম। ও, ওকে ওকে। হ্যাঁ, ইন্দ্রজিৎ বলো। স্যার ভালো আছেন স্যার? ভালো আছি। হ্যাঁ স্যার, আমি ওই আপনার যে ওন পণ্ডিতের যে প্রতিকার ক্লাসটা হয়েছিল মানে সৌভাগ্যলিপি, সেটাতে আমি ছিলাম, মানে আপনার কাছে ক্লাস করেছিলাম। স্যার বলছিলাম যে আপনি একটা জিনিস মানে ওই বিষয়ে একটা জানতে চাইছিলাম যে ওখানে ওই মানে আপনি লিখেছিলেন যে মানে কারুর যদি নজর লাগে বা ইয়ে লাগে, আপনি সেই বিষয়ে লিখেছিলেন যে একটা মন্ত্র লিখেছিলেন, তারপরে মানে ঘরে বাঁধার ক্ষেত্রে বিভিন্ন সর্ষে দিয়ে এটা শিখিয়েছিলেন। তো ওগুলো মানে কি স্যার গুরু দীক্ষা এমনি যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয় তাহলে কি ওগুলো স্যার করা যাবে যে নাকি না? কোনো মন্ত্রের দীক্ষা তো হলে পরে করা যেতে পারে, আচ্ছা 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 আচ্ছা। কিন্তু শক্তি বিষয়ক কিছু কাজ করতে গেলে, যেমন বগলামুখী কবচ বা ছিন্ন মস্তিকা কবচ, সেক্ষেত্রে কিন্তু শক্তি মন্ত্রে দীক্ষিত হতে হবে। ঠিক আছে স্যার, এইটুকু তোমরা জানা ছিল। তন্ত্রের যখন ক্লাস করবে দেখবে তন্ত্রের অনেক রকম ভাগ লেখাবো। 3 রকম অ্যাকচুয়ালি ভাগ হয়: বৈষ্ণব তন্ত্র, শাক্ত তন্ত্র, শৈব তন্ত্র। তন্ত্রের 3টে ভাগ। বৈষ্ণব তন্ত্রের প্রধান দেবতা হচ্ছে নৃসিংহদেব এবং দেবী হচ্ছে মহালক্ষ্মী। শৈবতন্ত্রের হচ্ছে, আবার শৈবতন্ত্রের কতগুলি ভাগ আছে, যেমন নাথ সম্প্রদায়, অঘোর সম্প্রদায় এবং শুধু শৈব সম্প্রদায়। আর শক্তির আবার অনেকগুলো ভাগ আছে: গুপ্ততন্ত্র, কালীতন্ত্র, তারাতন্ত্র, এরকম শক্তিতন্ত্রের আবার অনেকগুলো ভাগ আছে, বীরাচারী তন্ত্র। তা এই ভাগগুলো তোমাদের না জানলে তোমরা এইগুলো কোনো আইডিয়া করতে পারবে না যে কোনটা করা উচিত, কি করা উচিত নয়। হ্যাঁ স্যার। হ্যাঁ, সমর্জিৎ বাবু বলুন। স্যার বলছেন তাদের যে দীক্ষার জন্য আমাদের কৃষ্ণ মন্ত্র দীক্ষিত, আমাদের আমরা চন্ডীপাঠ করতে পারবো না? হ্যাঁ, কি হ্যালো, বলছি শুনতে পাচ্ছি না। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তারা চন্ডীপাঠ করতে পারবে না? রাধাকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত চণ্ডীপাঠ যদি গুরু আদেশ করে তাহলে করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। মানে আমি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছি, আমি গুরুদেবের জিজ্ঞাসা করে করছি। হ্যাঁ, নেক্সট কারো প্রশ্ন? তাহলে স্যার বলছি, হ্যাঁ, কি বলুন সমরজিৎ বাবু।
তাহলে তাহলে স্যার করতে পারবো তো? গুরুদেবকে জিজ্ঞাসা করে করতে পারবো? হ্যাঁ, গুরুকে যদি গুরু আদেশ করেন হ্যাঁ চণ্ডীপাঠ পড়ো, নিশ্চয়ই পড়ুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু তা বলে আপনি বগলামুখী বা কালী পুজো করতে না পারবেন না না। না না না। হ্যাঁ, next কি? আমার আর একটা কোশ্চেন আছে হ্যাঁ বলুন। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, বলুন। বলছি আমরা তো এখনো দীক্ষা নিইনি, সেই ক্ষেত্রে কি তাহলে এগুলো কিছুই করতে পারবো না? কি পাঠ? পাঠগুলো কি আমরা পাঠ? ধরুন পুজো যেরকম বাড়িতে করি, আমি যেমন হনুমান চালিসা পাঠ করি নিজে প্রতিদিন, বা মা লক্ষ্মীর বৃহস্পতিবার করে পাঠটা করি, তাহলে প্রথমত এগুলোকে বলি, আমরা তো হনুমান চালিসা পাঠের কিছু নিয়ম কানুন আছে। হনুমান চালিসা হ্যাঁ, স্যার। প্রতিদিন পাঠ করার নয়। হনুমান চালিসা হুম। প্রতিদিন পাঠ করলে অনেক কিছু নিয়ম কানুন পালন করতে হবে, যেটা প্রতিদিন করা সম্ভব নয়। সেই জন্য বলি হুম। হনুমান চালিসা সপ্তাহে একদিনই পড়ুন, ভক্তি করে পড়ুন। হনুমান চালিসা পাঠ করতে গেলে প্রথমত হচ্ছে যে নিয়মগুলি হচ্ছে, 1 নম্বর সম্পূর্ণভাবে শাকাহারী বা নিরামিষ ভোজী হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যে কোনো রকম ভাবে স্বামী বা স্ত্রীর সহিত সম্ভোগ করা যাবে না। তৃতীয়ত হচ্ছে যে যদি স্ত্রী জাতিকা হয় তাহলে হনুমানের ছবি বা হনুমানের ঘট স্পর্শ করতে পারবে না। এইরকম হুম। কিছু নিয়ম কানুন আছে। কাজে হনুমান চালিসা কখনোই প্রতিদিন পাঠ করা উচিত নয়। তাহলে কোন ডেতে করবো স্যার? এই মঙ্গলবার শুধু? মঙ্গলবার বা শনিবার। স্যাটারডে, হ্যাঁ। আচ্ছা, মঙ্গল ঠিক বা স্যার, থ্যাংক শনিবার। এবার বলি, শনিবারটা পাঠ করা হয় যাদের শনির সাড়ে সাথী, শনির মহাদশা, শনির ঢাইয়া চলছে তাদের জন্য। নচেত মঙ্গলবার হচ্ছে হনুমানজির জন্মবার, মঙ্গলবারটাই করা সবচেয়ে শ্রেয়। স্যার আমরা তো সাধারণ মানুষের স্যার ঢাইয়া বা সাড়ে সাথে চলুক বা নাই চলুক, এমনি লাইফেই তো আমাদের কষ্টের শেষ নেই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে মঙ্গলবার পাঠ করুন। আচ্ছা, ঠিক স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কে? চন্দন না কি নাম? ছন্দা প্রামাণিক স্যার। ও, ছন্দ প্রামাণিক। হ্যাঁ বলছিলাম বলুন। যদি এরকম নিরামিষের ব্যাপার হয় তাহলে ধরুন আমি সপ্তাহে একদিন নিরামিষ করি, ধরুন বৃহস্পতিবার, তো সেই দিন পাঠ করতে পারি কি? দেখুন, হনুমানজির বার হচ্ছে মঙ্গলবার, প্রথম কথা। হনুমানজি তুষ্ট হন। যেমন আমরা বলি সোমবারে শিবের মাথায় জল ঢালতে হয় শ্রাবণ মাসে, সোমবারটা শিবের দিন। সেরকম হনুমানজির দিন হচ্ছে মঙ্গলবার, আর বৃহস্পতিবারটি হচ্ছে নারায়ণ এবং শ্রীলক্ষ্মীর জন্য। ওকে। আর শনিবারটা আমি বললাম, এক্ষুনি এক্সপ্লেনেশন করলাম। কাজেই সুতরাং বৃহস্পতিবার নিরামিষ খান, সেটা খাওয়াটা উচিত প্রত্যেকটা গৃহস্থের ক্ষেত্রে, কিন্তু হনুমানজির জন্য যদি করতে হয় তাহলে মঙ্গলবারটা সর্বশ্রেষ্ঠ। হ্যালো, কারো প্রশ্ন আছে? হ্যালো, স্যার বলবো স্যার? বলো। বলছি স্যার, বাড়িতে যদি হনুমানের ছবি রেখে প্রতিদিন পুজো করা যেতে পারে? হ্যাঁ, পুজো তাতে রোজ কোনো করা অসুবিধা যাবে। ধরুন আমি যদি প্রতিদিন হনুমানের যে ছবি আছে, হনুমানজির যে ছবি আছে, তাতে যদি তুলসী পাতা দিয়ে দুই পায়ে পুজো করতে, তাতে কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, কিন্তু হনুমান চালিসা পাঠটা সপ্তাহে একটা দিন করবেন। ঠিক 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 আছে স্যার। এগুলো সবকিছুই শেখানো হবে। হনুমান চালিসা শেখানো হবে, বজরং বান শেখানো হবে। তারপর হনুমান চালিসা পাঠের আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় সবাই ভুল করে, সবার আগে শ্রী রাম স্তুতি করতে হয়, তারপর চালিসা পাঠ শুরু করতে হয়। আগে শ্রীরাম স্তুতি হবে, তারপর হনুমান চালিসা পাঠ হবে। অনেক কিছু আছে, সেগুলো ক্লাস করতে করতে বুঝতে পারবেন। যাই হোক, যদি কোনো ইনকোয়ারি বা কোনো কিছু ভর্তির জন্য ইচ্ছে জাগে আপনাদের, বা তাহলে আপনারা ওম পণ্ডিতের যোগাযোগ করবেন। ওম পণ্ডিতের নম্বরটা হচ্ছে 8585808761। এই নম্বরে কল করলে আপনারা সবকিছুই ডিটেলস জানতে পারবেন। আবার নম্বরটা বলছি, 8585808761। এখানে কল করলে আপনারা কবে ক্লাস কি ফিস সমস্ত কিছু ডিটেলস আপনাকে জানিয়ে দেবে। হ্যাঁ, তবে একটা কথা বলবো, ক্লাস কিন্তু রেগুলার বেসিকে করতে হবে। ক্লাস বেশি কামাই করা চলবে না। আমরা ভিডিও রেকর্ডিং প্রোভাইড করি, নোটস প্রোভাইড করি। এটা যদি মনে করে নেন যে ভিডিও রেকর্ডিং প্রোভাইড হচ্ছে, নোটস প্রোভাইড হচ্ছে, তো ওকে কোনো ব্যাপার নেই, ফিসটা দিয়ে ক্লাসে গিয়ে কোনো লাভ নেই।
ভুল করবেন, তাতে কিন্তু কিচ্ছু শিখতে পারবেন না। হ্যালো। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলছি অভিষিক্ত পূর্ণাভিষিক্তের কি কোনো পার্থক্য আছে? অভিষিক্ত পূর্ণ অভিষিক্ত দুটোর মধ্যে একটু হলেও পার্থক্য আছে। স্যার আর কোনো প্রশ্ন? হ্যাঁ বলুন, মাইকটা অফ আছে, মাইকটা অফ আছে। স্যার হ্যাঁ হ্যালো, হ্যালো, বলছি ক্লাসটা কি বার আরম্ভ শুরু হবে? আপনারা ফোন করবেন ওই নম্বরে, সব বলে দেবে। আচ্ছা ঠিক আছে। সুকান্ত ব্যানার্জি বলুন। বলছি যে কারো যদি স্বপ্নে দীক্ষিত হয়ে থাকে, হ্যাঁ শুনতে পাচ্ছি না, আসছে না, আওয়াজ আসছে না। স্বপ্নে দীক্ষিত যদি হয়ে থাকে, স্বপ্নে দীক্ষিত, হ্যাঁ স্বপ্নে দীক্ষিত, স্বপ্নে দীক্ষিত কি স্বপ্নে দীক্ষিত, না শোনা যাচ্ছে না, আপনার আওয়াজটা খুব স্লো হয়ে গেছে, একদম আসছে না। স্বপ্নে যদি কেউ মন্ত্র পেয়ে থাকে, স্বপ্নে স্বপ্নে হ্যাঁ স্বপ্নে, তো তাকে কি আবার দীক্ষা নিতে হবে? কি আরেকবার বলুন প্রশ্নটা ভালোভাবে। স্বপ্নে যদি কেউ দীক্ষা মন্ত্র পেয়ে থাকে, হ্যাঁ তাহলে কি তাকে আবার দীক্ষা নিতে হবে? ইয়েস, গুরু মন্ত্র গুরুমুখ থেকে নিতেই হবে, মাস্ট বি ডান। গুরু ছাড়া দীক্ষা লাভ হয় না, গুরু ছাড়া দীক্ষা লাভ হয় না, স্বপ্নে যতই মন্ত্র পাক। গুরু মাস্ট। আর দীক্ষাটা কি আপনাদের এখান থেকে কোনো ইয়ে আছে যে দীক্ষা দেওয়ার ব্যাপারটা? ওগুলো একটু পণ্ডিতদের জিজ্ঞেস করে নেবেন। আপনারা যা যা আপনাদের কোশ্চেনিং আছে কোন পণ্ডিতে জিজ্ঞেস করে নেবেন, সবকিছুর উত্তর পেয়ে যাবেন। এখানে কবচ তৈরি কিভাবে করতে হয় না করতে হয় সবই শেখানো হবে। হ্যাঁ বলুন, বলো। হ্যালো হ্যাঁ স্যার, বলছি অনেক সময় দেখা যায় কালী পুজো করতে গেলে অনেকে বলে যে এনার গায়ে মা কালী আসছে কি মা মনসা আসছে, এটা কতটুকু কি স্যার যুক্তিযুক্ত একটু বলবেন? দেখো সে বিষয়ে আমি ডিবেট করতে চাই না। প্রথমত এটা কতখানি সত্য আমি নিজেও জানি না, এটা আমি নিজেও জানি না। আমি কোনোভাবে আমি আজ পর্যন্ত পুজো পাঠ করি, কিন্তু স্যার আমি এটা বিলিভ করি না স্যার। আমি পুজো পাঠ করি, অনেক সময় দেখা যায় এরকম প্রমাণ পাইনি যে আদৌ উনি ভর আসে বলে, এগুলো আমি ঠিক বিশ্বাস করি না। এটা আমার ওপিনিয়ন, মাই ওপিনিয়ন, দ্যাটস মাই ওপিনিয়ন। হ্যাঁ তো স্যার এটা আমি নিজে ফেস করেছি, ওই জন্য বলছি যে এরকম হয়েছে। আমি লাইফে একবার ফেস করেছিলাম, কিন্তু যা বলেছে সব রং বলেছিল, সব ভুল। স্যার এটা আমার এটা বিলিভ হয় না স্যার, সব ভুল বলেছিল। দেখো ভারতবর্ষ এমন একটা দেশ, এখানে টাকা কামাবো পথ অনেক কিছু আছে, বিশেষ করে ধর্মকে সামনে রেখে। হ্যাঁ বলো স্যার। আপনি যে বললেন এখন যে যারা অব্রাহ্মণ তারা মন্ত্রে কি বলছিলেন যে, কিন্তু আমি তো যতটুকু জানি যে ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণ মন্ত্র বলতে পারে না স্যার। কি আরেকবার বলো। আপনি যে একটু বললেন যে ওম মন্ত্রে
তারা ইয়ে করবে, কি বললেন সেটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই। তো আমি তো যতটুকু জানি ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণ যারা থাকে তারা তো ওং মন্ত্রটা উচ্চারণ তাদের করা ঠিক না। হ্যাঁ, এবার হচ্ছে কি ওম মন্ত্র উচ্চারণ করবে। দীক্ষিত অব্রাহ্মণ হলো যদি দীক্ষা গ্রহণ করে নেয় তাহলে ওম মন্ত্র উচ্চারণ করতে পারবে। ওটাই তো প্রণবপুটিত মন্ত্র, ওটাই তো পরম ব্রহ্মের মন্ত্র। শুধু যদি দীক্ষা না নিয়ে থাকে কোনো অব্রাহ্মণ তাহলে নম ওঙের জায়গায়। হ্যাঁ, নীলাদ্রি মিশ্র। স্যার একটা কথা প্রায় শুনতে পাওয়া যায়, যদি কথাটা ভুল নাকি জানি না, এই প্ল্যানচেট ভাষাটা, প্ল্যানচেটটা কতটা কার্যকরী এবং প্ল্যানচেট ব্যাপারটা কি, মানে শুনি আর কি কথাটা, কিন্তু যে দেখি কোনোদিন দেখিনি ব্যাপারটা। দেখো, প্রথমত হচ্ছে প্ল্যানচেট ব্যাপারটা সত্য, ঠিক আছে? ও কি হয় স্যার? স্যার কি হয় ওটাতে, কি একটু বলবেন কাইন্ডলি? কি হয় ওটাতে? একটা নেগেটিভ এনার্জিকে ডাকা হয়, সেগুলো এক্সপিরিয়েন্স হয়, রিসার্চ করা হয়, কি হলো ঘটনা না হলো, সেগুলো তো প্যারানর্মাল পার্ট। না স্যার, এটা দেখা যাবে তো স্যার? কোনো মানে খবর দিতে পারবেন? তোমার আমি কি নিজে ভূত আবার দেখার দেখতে ইচ্ছা চাই। আছে? হ্যাঁ, তোমার কি ভূত দেখার ইচ্ছা আছে? প্ল্যানচেট শেখাবেন আমাদের? না স্যার, কিছু ভূতের অস্তিত্ব আমি পেয়েছি, সেটা আমি কতটা কার্যকরী আমি নিজেও জানি না, কতটা অনেকের সঙ্গে মিলে। আচ্ছা, তোমাদের এগুলো সব ক্লাসে বলবো, প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়েও বলবো তন্ত্রে। না স্যার, এগুলো কিছু অস্তিত্ব অনুভব করেছি, আমি নিজে অনুভব করেছি এবং কিছু কিছু স্পটে অনুভব করেছি। তো এটা কতটা কার্যকরী? কার্যকরী, বিশাল কার্যকরী। আমি 3-3বার লড়াই করেছি। ভূত আছে কি স্যার? 3-3বার লড়াই করেছি অলরেডি, 3-3বার। স্যার বাস্তবে কি অ্যাকচুয়ালি ভূত প্রেত স্যার আছে? স্যার বাস্তবে ভূত প্রেত আছে কি স্যার? আসছে না, কথা আসছে না, বলো রবি, বলো। ভিডিওটা বন্ধ করুন, দেখুন শুনতে পাবেন। ভিডিওটা বন্ধ করে দেন। স্যার বলছি অ্যাকচুয়ালি কি ভূত প্রেত আছে কি স্যার? 100% আছে। দিন থাকলে রাত থাকবে, ভগবান থাকলে শয়তান থাকবে, সাধু থাকলে চোরও থাকবে। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। আর এখন তো বেশি থাকবেই থাকবে, থাকতেই হবে। ও যুগ যুগান্তর ধরে আছে। সত্যযুগেও ছিল, রাক্ষস ছিল না সত্যযুগে? আপনি যেমন দেখেছেন আমিও দেখেছি, কিন্তু এই যে ভূত যেগুলো দেখেছি আর কি, যেটা একটা আমি নিজের চোখে দেখেছি স্যার, মোটরসাইকেল টর্চের লাইটে দেখেছি একটা বাচ্চা ছেলে ছুটে চলে যাচ্ছে একটা জঙ্গলের মাঝে। হ্যাঁ, তো ওটা কি আদৌ কতটা কি আমি নিজেও অনুভব মানে করেছি, কিন্তু ওটা আমি হয়তো ভুল দেখেছি ভেবেছিলাম। ওটা কি বাস্তব হতে পারে? দেখো, ভূত বলে কিছু নেই। প্রথম কথা বলি, ভূত শব্দের অর্থ হচ্ছে অতীত, মানে যে এক্সপায়ার হয়ে যায় সেটা হয়ে যায় অতীত, সেই জন্য ভূত বলে। অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে আবার দু রকম, একটা হচ্ছে এই 3 রকম, পরমাত্মা, দ্বিতীয় হচ্ছে মানবাত্মা, তৃতীয় হচ্ছে প্রেতাত্মা, প্রেতজনী। তা প্রাণীজনী বা মানবাত্মা হচ্ছে এই পশু পক্ষী মানুষ যারা জীবিত অবস্থায় আছে। পরমাত্মা হচ্ছে পরম ব্রহ্ম, আর প্রেতাত্মা হচ্ছে যে প্রেত জনিতে থাকে। এইবার হচ্ছে কি, যখন শ্রাদ্ধ শান্তি হয় তখন বৈতরণী বলে একটি নদী হয় আছে, যেটি পার করে তবে স্বর্গলোকে যাওয়া যায়, এবং সেইটি পার করা অত সোজা নয়। তা যে যে প্রেত, যে যে মৃত্যু হয়ে গেছে যে সকল মানুষের, তারা প্রেতজনিতে কনভার্ট হয়, এবং প্রেতজনি থেকে মুক্তি দিয়ে ওই পিণ্ড যে দানটা করা হচ্ছে, পিণ্ড দান, সেটা কেন করা হয়? প্রেতজনি থেকে মুক্তি দেওয়ার জন্য। এবং সেই পিণ্ডদানে ওখানে একটা শ্লোক লেখা থাকে যে বৈতরণী পারে, ওইটার দ্বারা পিণ্ড উৎসর্গ করে তাকে বৈতরণী পার করিয়ে স্বর্গলোকে গমন করা হয়। এবার এটা বিচার্য, এবার স্বর্গলোকে নাও যেতে পারে, সে আবার রিটার্ন তো আসবেই আবার, কারণ তার কর্ম তো তাকে টানবে, সে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো জনিতে জন্ম নেবে। সেগুলো পরের কথা, সেগুলো তো
পরজন্ম পূর্বজন্ম জন্মান্তর ইতিহাস, কিন্তু যে সকল বলছে প্রেতজনী মুক্তি লাভ করতে পারে না অতৃপ্ত ভাবে থাকে, সেই সকল প্রেতজনী একমাত্র পিশাচ রূপে আসে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিই, যদি কোনো মহিলা বা নারী যে মানুষটাকে ভালোবাসে, সেই মানুষটা তাকে বিশ্বাসঘাতকতা করলো মেয়েটার সঙ্গে, মেয়েটা সুসাইড করলো, সেই মেয়েটার যদি যতই সাধ্য শান্তি হোক, যদি আত্মা তৃপ্ত না হয়, ও প্রেতজনী হয়ে চুড়েল, যেটাকে বলে চুড়ের রূপ নিয়ে নেবে। এবং এই চুড়েল খুব ডেঞ্জারাস হয়, নিজের রূপ পরিবর্তন করে এবং সুন্দর ছেলে দেখলে তাকে আকৃষ্ট করে তাকে হত্যা করে। হাসি নয়, সিরিয়াস। তোমাদের একটা জিনিস শেখাচ্ছি, একটা ফ্রি ক্লাস যেহেতু, এই যে হাতটা দেখছো না, এই বুড়ো আঙুলটা এইখানটা ধরবে, 21 বার ঘষবে। 21 বার ঘষার পর এই বুড়ো আঙুলটা নাকের কাছে নেবে। যদি কোনো স্মেল না থাকে, নো টেনশন, কিন্তু খুব যদি দুর্গন্ধ বেরোয়, জানবে তোমার উপর জাদু টোনা টোটকা হয়েছে, বা তোমার আশেপাশে কেউ না কেউ নেগেটিভ এনার্জি আছে। 100% মিলিয়ে নিও। এখন করে লাভ নেই, ফাঁকা জায়গায় করবে, ক্লাসে বসে করলে কিচ্ছু পাবে না। ঠিক আছে, একটা ভালো আমি তোমাদের টোটকা দিয়ে দিলাম ফ্রি ক্লাস বলে। এতক্ষণ বসেছো গরমের মধ্যে নন এসি রুমে, নন এসিতে বসে বকর বকর শুনছো, ফালতু বক বক। স্যার আমার আরেকটা কথা আছে স্যার, বলছি স্যার কোন হাতটা দিয়ে ঘষলেন ওটা ঠিক বুঝলাম না, একবার হাতটা ডান হাতটা ঘষবো? বাঁ হাতের এই যেখানে নাট থাকে, নাট দেখতে পাচ্ছি না তো স্যার, আপনার ক্যামেরাটা স্যার সামনে, মানে হাতটা সামনে আনুন। এই নাও, এই হাতের এই জায়গাটা, হ্যাঁ এইভাবে ঘষতে হবে, এইভাবে ঘষতে হবে। এই যে এইরকম ঠিক যেমন নার্ভ থাকে, নার্ভ ডাক্তাররা নাম তো জানো স্যার, আসছে না আপনার হাতটা স্যার, বাইরে চলে যাচ্ছে ক্যামেরা। আরে বাবা, স্যার ক্যামেরার বাইরে চলে যাচ্ছে আপনার হাতটা। আমি দেখাবো কি করে? হাতটাকে তো রাখতে হবে এইভাবে তো করে তো হবে না কাজটা, রাখতে তো হবে এইভাবে, রেখে আঙুলটাকে এইরকম রেখে ঘষতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আর তা বলে সেই হাত মালিশ করার মতো ঘষলে হবে না, এমনি এমনি করে বুলিয়ে, তাহলে আতরেরই গন্ধ আসবে, মনে হবে না আতর লাগিয়েছ। এটাকে ঘষতে হবে একটু স্পেশালাইজড করে, ওই আতর বোলানোর মতো ঘষলে হবে না। ঠিক আছে স্যার। যেখানে দেখবে তোমার হাতের কবজির কাছে নাট, একটা নাট থাকে, দুক 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 করে, আগেকার ডাক্তাররা দেখতো, ওই নার্ভের জায়গাটা দেখে। ব্যাপারটা বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তাহলে ক্লাসে জয়েন করো, ক্লাসে জয়েন করলে অনেক কিছু জিনিস জানতে পারবে। কে আবার ফোন দিল? শ্যামল দাস। হ্যালো, যাই হোক, ক্লাস জয়েন করো। ক্লাস জয়েন করলে অনেক কিছুই জানতে পারবে, বুঝতে পারবে। ওইভাবে একটা ক্লাসও হয় না, ক্লাস জয়েন করলেই হবে। যদি কারোর স্যার অলরেডি ক্লাসে জয়েন করে আছি স্যার, কবে থেকে ওই জন্য জিজ্ঞাসা করলাম ক্লাসটা স্টার্ট হবে। তোমরা ওই নম্বরে কল করবে, ফোন করনিতে বলে দেবে কবে থেকে ক্লাসটা শুরু হচ্ছে। ঠিক আছে? ওকে ওকে স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তবে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, খুব শীঘ্র শুরু হয়ে যাবে। হ্যাঁ বলুন, ভুবন চক্রবর্তী। বলছি কত মাসের জন্য ক্লাসটা? কত দিনের জন্য? তো শেষ হয়ে গেল, মে থেকে শুরু হয়ে যাবে। এপ্রিল তো আজকে শেষ হয়ে গেল, 24 তারিখ হয়ে গেল। না বলছি স্যার কত মাস ধরে হবে ক্লাসটা? 2 মাস, 3 মাস, 5 মাস? এটা তো 6 মাসের প্রথমটা হবে সার্টিফিকেট কোর্স, তারপর আবার 6 মাস থাকবে অ্যাডভান্স কোর্স, টোটাল 1 বছর। আচ্ছা ঠিক আছে। বেসিক 6 মাসের কোর্সে স্যার কি কি দেওয়া হবে যদি একটু লিস্ট দিয়ে দিতেন তাহলে ভালো হতো।
সিলেবাস হ্যাঁ সিলেবাসটা স্যার প্রথম 6 মাসের। প্রথম 6 মাসে শেখানো হবে তোমাদের তন্ত্র কি, তন্ত্রের বৈশিষ্ট্য কি, তন্ত্র কয় প্রকার, তাদের ডিটেলস, তারপরে দীক্ষা পদ্ধতি, তারপরে শেখানো হবে ষট চক্র। ষট চক্র মানে হচ্ছে ধ্যান, জপ, সাধনা কিভাবে করতে হয়, কিভাবে ষট চক্র অর্থাৎ ষড়কুণ্ডলী কিভাবে জাগরিত করতে হয়। ষড়কুণ্ডলী জাগরিত না হলে কোনো কাজ আসে না তন্ত্র সাধনায়, যে কোনো সাধনায়। তন্ত্র মানে কি? তন্ত্র মানে হোল পার্ট, যে কোনো। ওই আমরা আজকাল এমনি ভাবে বসে যে ওং গণেশায় নমঃ লক্ষায় নমঃ, এটা কোনো পুজোর স্টাইল নয়। দ্যাটস নট এ পূজা, দ্যাটস এ ছ্যাবলামি। এগুলো কোনো পুজোর স্টাইল নয়। রাখতে হবে দক্ষিণ জানুকে ভূমিতে, অর্থাৎ ডান পায়ের জাংকে ভূমিতে রেখে বাঁ পায়ের জাংকে উপরে রেখে পদ্মাসন, ওইখানে আসন শেখানো হবে। মেরুদণ্ড এইরকম সোজা থাকবে, মেরুদণ্ড একদম শ্বাসবায়ু ভেতরের দিকে নিয়ে পেট একদম টান থাকবে, এইরকম ভাবে বসে তারপরে জপ মন্ত্র পূজা বিধি করতে হয়। তো এইরকম ভাবে বসে ওং লক্ষ্মায় নমঃ, ওই নাড়ু গোপাল পুজো ওগুলো সাধনা নয়, ওগুলো ছ্যাবলামি চলছে। অলওয়েজ মেরুদণ্ড সোজা থাকবে, এইরকম স্ট্রেট, বুক এরকম, পেট এরকম থেকে তারপর পুজো বিধি শুরু করতে হবে। এইরকম ভাবে বসে স্ট্রেট, হাত থাকবে ঠিক এইরকম, দুটো বুড়ো আঙুল এইরকম, হাত এইরকম ভাবে বসে ধ্যানে বসতে হবে। সেই বুড়ো আঙুল নাভি চক্রের মধ্যে স্পর্শ করবে, নিয়ে বসে ও যতটা পারবে শ্বাসকে নিতে হবে। এই প্রক্রিয়া সবকিছু তন্ত্রে শেখানো হবে, ওই ফ্রি ক্লাসে এরকম হয় না। এইগুলো শেখানো হবে এই 6 মাসের প্রথম কোর্সে। ফার্স্ট শেখানো হবে তুমি কিভাবে সাধনা শুরু করবে। যে কোনো, আমরা সাধারণত কি গুরু দীক্ষা নিয়ে নিই, জপ করতে দিয়েছে গুরুজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জপ করে দিলাম। না, দ্যাটস নট এ টেকনিক। কৃষ্ণ উল্টে পড়ে যাবে। সবকিছুর একটা টেকনিক থাকে, এই সমস্ত শেখানো হবে। আমাদের এই কণ্ঠে, এখানে কারা কারা পুজো অর্চনা করো? হাত তোলো তো। পুজো অর্চনা কতজন করো? কতজনা পুজো অর্চনা করো? হাত তোলো। একজন। আর কে কে পুজো অর্চনা করে? সমরজিৎ বাবু আর রামকৃষ্ণ। আমি করি। আচ্ছা, আমি করি। এবার যদি প্রশ্ন করা হয় যে যখন আপনারা অনন্ত মাতৃকা নাচ, বাহ্য মাতৃকা নাচ করেন বা কীর্তন্যাস করেন, তখন অং নম, কং নম, খং নম, গং নম, ঘং নম ভাবে করান, না শুধু এই আঙুলটাকে এমনি করে রেখে দিন? কোনটা করেন? যদি বলে কণ্ঠে ওং কং নম, খং নম, গং নম, ঘং নম, ইয়ং নম যখন করছেন, কণ্ঠে এরকম আঙুলটা রাখেন কি, না কি রকম ভাবে রাখেন, না ঘোরান আঙুলটাকে, কি করেন? তত্ত্বমুদ্রা স্যার ঘোরাই, তত্ত্বমুদ্রা স্যার পার্শ্বতত্ত্বে ঘোরাই। ঘোরাতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে পদ্ম ফুল আছে এক এক জায়গায়, কণ্ঠে, বক্ষে, নাভিতে, রন্ধ্রে, সর্বত্র পদ্ম ফুল। এখানে আছে 2টি পাপড়ি, এখানে আছে 10টি, এরকম ভাবে 8টি 16টি করে পাপড়ি আছে পদ্মের। সেইগুলি ঘোরাতে হয় দক্ষিণাবর্তে। বোঝা গেল? তা এই পদ্ধতিগুলো শেখানো হবে। কণ্ঠমূল মানে কণ্ঠে এরকম ভাবে গলাটা রেখে করে বলে দিলাম না, দ্যাটস নট এ প্রসেস। আমি তো এমন জায়গায় দেখেছি পিটন্যাস করছে কি পিটন্যাসে ওই মন্ত্র মণিদ্বীপায় নম, মণিমণ্ডপায় নম, ওইটা যজ্ঞে করছে ও মণিমণ্ডপায় স্বাহা। ভাই পিটন্যাস কোথায় সোহা হলো অগ্নিতে? দুর্গা পুজোয় যজ্ঞ করছে, পিটন্যাস কোথায় সোহা হচ্ছে? পিটন্যাসটাকে যজ্ঞে ট্রান্সফার করে দিল। তা আবার কোথায় করাচ্ছে?
ও জানেই না উদিচ্য কর্ম কি, মহাবাজ্যিত হোম কি, সেটাই জানে না, সব একসঙ্গে ঘেটে ঘ করে দিয়েছে। বিরূপাক্ষ জপ কি সেটাও জানে না। প্রথমে কাঠ রাখলো, একটু কি মন্ত্র বললো, কর্পূর দিয়ে আগুন মেরে দিল, ছেড়াক, যজ্ঞ স্টার্ট। যজ্ঞের আগে আহ্বানই নেই, অগ্নির ধ্যান কোথায় চলে গেছে। 25 মিনিটে যজ্ঞ শেষ, মহানবমীর যজ্ঞ। চ্যাংড়ামি চলছে বাবা এগুলো। তাহলে এই জিনিসগুলো সব জানতে হবে, এইগুলো শেখানো হবে তন্ত্র ক্লাসে। হ্যাঁ, ও সব ছাড়ো। যাই হোক, সবাই যোগদান করো, যারা যোগদান করে নিয়েছো খুব ভালো কথা, তবে করলে পুরোটাই কমপ্লিট করো, 1 বছরে অনেক কিছু জিনিসই জানতে পারবে। ঠিক আছে, যাই হোক, এই বলে আজকের ফ্রি ক্লাস ওয়েবিনারটি আমি স্টপ করছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে কোন পণ্ডিতে কোয়ারি করে নেবে, কবে ক্লাস, কত ফিস, কিভাবে ক্লাস জয়েন করব ইত্যাদি প্রসেস, টেকনিক্যাল ব্যাপার, এগুলো আমার বক্তব্য শেষ করছি। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর কোনো কথা যদি আপনাদের মনে আঘাত দেওয়ার মতো লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর এই বলে আমি শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।